সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে শত শত দুর্নীতির অভিযোগ জমা পড়ছে দুর্নীতি দমন কমিশনের কার্যালয়ে। এদিকে সংশোধিত গেজেট প্রকাশ, বদলে দিল গণভোটের ফল। অপরদিকে নারী লাইব্রেরিয়ান থেকে সরাসরি ফ্লাইট ইন্সপেক্টর, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন। যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন, লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে শত শত দুর্নীতির অভিযোগ জমা পড়ছে দুর্নীতি দমন কমিশনের কার্যালয়ে। দায়িত্ব ছাড়ার এক সপ্তাহের মধ্যে এই উপদেষ্টাদের বিরুদ্ধে এসব লিখিত অভিযোগ জমা পড়েছে। দুদকের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, যে হারে অভিযোগ আসছে তাতে মনে হচ্ছে অভিযোগের রেকর্ড হবে। অধিকাংশ অভিযোগে অভিযোগকারী নাম প্রকাশ করেননি, তবে কয়েকটি অভিযোগে অভিযোগকারী নাম পরিচয় উল্লেখ করেই লিখিত চিঠি দিয়েছেন দুদকে। দুদক সূত্রে জানা গেছে, দুদক অন্য সব অভিযোগ যেভাবে যাচাই করে, এসব অভিযোগও একইভাবে যাচাই করা হবে। এদিকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের টিআইবি এর নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়। অভিযোগ তদন্ত করে সত্যতা পাওয়া গেলে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। সূত্র জানিয়েছে, সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ প্রায় সব উপদেষ্টার বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ উঠেছে। সাবেক প্রধান উপদেষ্টার বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা হয়েছে। এসব অভিযোগের মধ্যে উল্লেখযোগ্য হল গ্রামীণ টেলিকমের কর্মচারীদের। গ্রামীণ ব্যাংকের কয়েকজন কর্মকর্তা ডক্টর ইউনূস কিভাবে নিজের নামে একটি ট্রাস্ট করে গ্রামীণ কল্যাণ এবং গ্রামীণ টেলিকমের অর্থ আত্মসাৎ করছেন তার বিবরণ তুলে ধরেছেন। এই অভিযোগে বলা হয়েছে, আয়কর ফাঁকি এবং অর্থ আত্মসাতের জন্য ডক্টর ইউনূস তার নিজের নামে একটি ট্রাস্ট গঠন করেছেন। এই ট্রাস্টের একমাত্র কাজ হল ডক্টর ইউনূসের পরিবারের দেখাশোনা করা। এভাবে ডক্টর ইউনূস বিপুল পরিমাণ আয়কর ফাঁকি দিচ্ছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এছাড়াও প্রধান উপদেষ্টার দায়িত্ব পালনকালে ডক্টর ইউনূস বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করেছেন বলেও একাধিক অভিযোগে দাবি করা হয়েছে। সাবেক আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের 1 ডজনের বেশি অভিযোগ জমা পড়েছে। এসব অভিযোগের মধ্যে রয়েছে মামলা বাণিজ্য, জামিন বাণিজ্য, বিচারক পদায়ন এবং অন্যান্য দুর্নীতি। একটি অভিযোগে দাবি করা হয়েছে যে আসিফ নজরুল জামিন বাণিজ্য করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। এই অভিযোগে একটি শিল্প গ্রুপের সিইও জালিয়াতির মাধ্যমে ভাই এবং বোনের সম্পত্তি আত্মসাৎ করে। ছোট বোন তার বিরুদ্ধে মামলা করে, পিবিআই মামলা তদন্ত করে জালিয়াতির প্রমাণ পায়। আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে, কিন্তু আসিফ নজরুল 20 কোটি টাকা নিয়ে ভিআইপি আসামিকে জামিন দেওয়ার নির্দেশ দেন। গান বাংলা টেলিভিশনের তাপসের জামিন আসিফ নজরুল বিপুল অঙ্কের অর্থের বিনিময়ে করিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। এই সংক্রান্ত তথ্য অভিযোগের সঙ্গে যুক্ত করা হয়েছে। এভাবে আসিফ নজরুল 18 মাসে টাকার বিনিময়ে বহু জামিন করিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। এছাড়াও আসিফ নজরুলের বিরুদ্ধে পদায়নে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। ঢাকা এবং আশেপাশের এলাকায় বিচারক বদলিতে আসিফ নজরুল 50 লাখ থেকে 2 কোটি টাকা পর্যন্ত নিতেন বলে দুর্নীতি দমন কমিশনের কাছে অভিযোগ করা হয়েছে। সাব রেজিস্ট্রার পদায়নে তার বিরুদ্ধে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে। আসিফ নজরুল উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পরপরই উত্তরা, বাড্ডা, গুলশান, সাভারের মতো লাভজনক এলাকার সাব রেজিস্ট্রার বদলি করেন। এসব বদলি বাণিজ্যের মাধ্যমে তিনি কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বিরুদ্ধে অন্তত 8টি অভিযোগ এখন পর্যন্ত জমা পড়েছে বলে জানা গেছে। এর মধ্যে পরিবেশ অধিদপ্তরের একাধিক প্রকল্প থেকে অর্থ আত্মসাৎ অন্যতম। এছাড়াও রিজওয়ানার বিরুদ্ধে অন্যের সম্পত্তি জোর করে দখল করার অভিযোগও করা হয়েছে। একটি অভিযোগ পাওয়া গেছে তার স্ত্রীর বিরুদ্ধে। রিজওয়ানার স্ত্রী আওয়ামী লীগ সরকারের সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছেন কিনা তা তদন্ত করার জন্য দুদককে অনুরোধ জানিয়েছেন একজন। সাবেক জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবিরের বিরুদ্ধে সামিট গ্রুপের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ জমা পড়েছে দুর্নীতি দমন কমিশনে। এছাড়াও বিভিন্ন বেসরকারি বিদ্যুৎ কোম্পানির সঙ্গে অবৈধ লেনদেন হয়েছে বলেও অভিযোগ রয়েছে। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের বিরুদ্ধে টেন্ডার জালিয়াতি,
হাসপাতালের কেনাকাটায় অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ করা হয়েছে। তবে সবচেয়ে বেশি অভিযোগ এসেছে সাবেক ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে। দুদকের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, আসিফ মাহমুদের বিরুদ্ধে প্রায় 1000 কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে। এর মধ্যে বেশিরভাগ অভিযোগই ভুক্তভোগীরা নাম ঠিকানা সহ করেছেন। ঘুষ নিয়ে কাজ না দেওয়ার অভিযোগের সঙ্গে তথ্য প্রমাণও দেওয়া হয়েছে। আসিফ মাহমুদের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচার এবং অবৈধ বিটকয়েন লেনদেনের অভিযোগ করা হয়েছে। সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বিরুদ্ধে টিভি চ্যানেলের লাইসেন্স প্রদানে ঘুষ গ্রহণের অভিযোগ করেছেন একজন। এভাবে প্রায় সব উপদেষ্টার বিরুদ্ধেই অভিযোগ জমা পড়েছে। দুদকের সূত্রগুলো বলেছে, এসব অভিযোগ তারা যাচাই বাছাই করছে। যেসব অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যাবে সেগুলো অনুসন্ধানের আওতায় আনা হবে। জানতে চাইলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের TIB এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, যদি তাদের বিরুদ্ধে প্রাথমিক দুর্নীতির তথ্য পাওয়া যায় এবং সেগুলো আমলযোগ্য হলে তা তদন্ত করা উচিত। কেউ আইনের ঊর্ধ্বে নন। অভিযোগের সত্যতা পেলে দৃষ্টান্তমূলক জবাবদিহিতার আওতায় আনতে হবে। আগেও কোনো উপদেষ্টার দপ্তরে দুর্নীতির অভিযোগ উঠেছিল। সে সময় কিন্তু দুদকের তেমন কোনো কার্যক্রম চোখে পড়েনি। এখন যেহেতু তারা সরকারে নেই, তাহলে দুদক তদন্ত করে দেখতে পারে। আগেও আমরা দেখেছি, যারা সরকারে থাকে তাদের বিরুদ্ধে দুদক কোনো পদক্ষেপ নেয় না। এখনও তেমন ধারাবাহিকতা রয়েছে। তবে যদি কারো অভিযোগ আমলযোগ্য হয়, সেটারও যুক্তি দুদকের কাছে উপস্থাপন করতে হবে এবং আমলযোগ্য না হওয়ারও যুক্তি উপস্থাপন করতে হবে। একই সঙ্গে কেউ যেন কারোর দ্বারা হয়রানির শিকার না হন, সেদিকেও খেয়াল রাখতে হবে। এদিকে সংশোধিত গেজেট প্রকাশ, বদলে গেল গণভোটের ফল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত গণভোটের ফলাফলে বড় পরিবর্তন এসেছে। সংবিধান সংস্কার বা জুলাই জাতীয় সনদ বিস্তারের লক্ষ্যে অনুষ্ঠিত এই গণরায়ে হ্যাঁ ও না ভোট উভয়ই কমেছে। সংশোধনী এনে নতুন করে গেজেট প্রকাশ করে ইসি। আজ বৃহস্পতিবার 26শে ফেব্রুয়ারি এ বিষয়ে জানা যায়। এর আগে বুধবার 25শে ফেব্রুয়ারি নির্বাচন কমিশনের সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত অতিরিক্ত গেজেটের মাধ্যমে এই সংশোধনী প্রকাশ করা হয়। ইসির বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, 2024 সালের জুলাই আগস্টে সংঘটিত ছাত্র জনতার সফল গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রকাশিত জনগণের সার্বভৌম ক্ষমতা প্রয়োগের উদ্দেশ্যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025 এবং সংবিধান সংস্কারের প্রস্তাবের বিষয়ে জনগণের সম্মতি যাচাইয়ে গত 12ই ফেব্রুয়ারি গণভোট অনুষ্ঠিত হয়েছিল। ওই ভোটের ফলাফল গত 13ই ফেব্রুয়ারি গেজেটের মাধ্যমে প্রকাশ করা হয়। প্রথম গেজেটের হিসাব অনুযায়ী হ্যাঁ ভোটের সংখ্যা ছিল 4,80,06,060টি। না ভোটের সংখ্যা দাঁড়ায় 2,20,71,726টি। হ্যাঁ এবং না মিলে সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা দাঁড়ায় 7,76,95,023টি। এর মধ্যে বাতিল হয়েছিল 74,22,637টি। বাতিল ভোট বাদ দিয়ে মোট বৈধ ভোটারের সংখ্যা দাঁড়ায় 7,02,72,386টি। সংশোধিত হিসেব অনুযায়ী গণভোটে হ্যাঁ ভোটের সংখ্যা দাঁড়ায় 4,72,25,980টি। না ভোটের সংখ্যা দাঁড়ায় 2,19,60,231টি। হ্যাঁ এবং না মিলে সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা দাঁড়ায় 7,66,21,407টি। এর মধ্যে বাতিল হয়েছে 74,35,196টি। বাতিল ভোট বাদ দিয়ে মোট বৈধ ভোটারের সংখ্যা দাঁড়ায় 6,91,86,211টি। সংশোধিত ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, আগের তুলনায় 9,74,680টি হ্যাঁ ভোট কমেছে। অন্যদিকে না ভোটের সংখ্যা কমেছে 1,11,495টি। বৈধ ভোট কমলেও বাতিল করা ভোটের সংখ্যা আগের তুলনায় 12,559টি বেড়েছে। সার্বিকভাবে মোট প্রদত্ত ভোটের সংখ্যা 10,73,616টি কমেছে। নির্বাচন কমিশন এই সংশোধনীর সুনির্দিষ্ট কারণ উল্লেখ না করলেও জানিয়েছে, কমিশনের আদেশক্রমেই এই সংশোধনী গেজেট প্রকাশ করা হয়েছে। এই গণভোটের মাধ্যমেই জুলাই জাতীয় সনদের সাংবিধানিক বৈধতা এবং জনসম্মতি চূড়ান্ত করার আছে। অপরদিকে নারী লাইব্রেরিয়ান থেকে সরাসরি ফ্লাইট ইন্সপেক্টর, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। যাত্রী নিরাপত্তার মতো সংবেদনশীল খাতে ভয়াবহ অনিয়মের অভিযোগ উঠেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বিরুদ্ধে। অভিযোগ, উড্ডয়ন অভিজ্ঞতা ও পাইলট লাইসেন্স ছাড়াই এক লাইব্রেরিয়ানকে ফ্লাইট অপারেশন ইন্সপেক্টর বা FOI পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
যে পদে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী অভিজ্ঞ পাইলট হওয়া বাধ্যতামূলক। এই পদায়ন শুধু প্রতিষ্ঠানের নিজস্ব বিধিমালাই নয়, আন্তর্জাতিক সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের নীতিমালারও পরিপন্থী। শুধু আইকেও নয়, বেবিচকের নিজস্ব বিধানও এটি অনুমোদন করে না। নিয়ম অনুযায়ী একজন এফওআইকে হতে হবে বৈধ লাইসেন্সধারী পাইলট, থাকতে হবে অন্তত ৫,০০০ ঘণ্টা আকাশে উড্ডয়ন অভিজ্ঞতা। এর কোনোটাই নেই ফ্লাইট অপারেশন ইন্সপেক্টর কাজী ফৌজিয়া নাহারের। যুগান্তরের অনুসন্ধানে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। বিশেষজ্ঞরা মনে করছেন, এ ধরনের অযোগ্য ও বিতর্কিত পদায়ন শুধু আন্তর্জাতিক মানদণ্ড লঙ্ঘনই নয়, দেশের আকাশপথকেও পরিকল্পিতভাবে ঝুঁকির মধ্যে ঠেলে দেয়। বেবিচকের সদস্য প্রশাসন SM লাবলুর রহমান যুগান্তরকে বলেন, একজন লাইব্রেরিয়ান কিভাবে ফ্লাইট অপারেশন ইন্সপেক্টর বা FOI পদে পদোন্নতি পেলেন তা আমার বোধগম্য নয়। আমি খোঁজ নিয়ে বিষয়টি দেখব এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেব। তিনি বলেন, এটা একেবারেই অযৌক্তিক। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী FOI হতে হলে অবশ্যই পাইলট হতে হবে, এর কোনো বিকল্প নেই। বেবিচকের সংশ্লিষ্ট বিভাগের সদস্য বলেন, বিমান চলাচল নিশ্চিত করতে ইন হাউস প্রোগ্রামের মাধ্যমে কিছু নিয়োগ দিতে হয়েছে। তবে তিনি কাজী ফৌজিয়া নাহার FOI পদে নিয়োগ পেলেও বর্তমানে মূলত কেবিন সেফটি ইন্সপেক্টর হিসাবে দায়িত্ব পালন করছেন। কেবিন সেফটি ইন্সপেক্টর হিসাবে তার প্রয়োজনীয় অভিজ্ঞতা বা যোগ্যতা রয়েছে কিনা এমন প্রশ্নে ওই সদস্য বলেন, প্রয়োজনীয় ক্ষেত্রে প্রশিক্ষণের সময় বাড়িয়ে অভিজ্ঞতার ঘাটতি পূরণ করা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের সাবেক সদস্য ও এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলম যুগান্তরকে বলেন, ফ্লাইট অপারেশন ইন্সপেক্টর বা FOI একটি অত্যন্ত সংবেদনশীল ও কারিগরি পদ। এই পদে দায়িত্ব পালনের জন্য বৈধ পাইলট লাইসেন্স এবং উড্ডয়ন অভিজ্ঞতা বাধ্যতামূলক। এটি শুধু আইকেওই নয়, বেবিচকের নিজস্ব বিধানেও স্পষ্টভাবে উল্লেখ আছে, উড্ডয়ন অভিজ্ঞতা ও পাইলট প্রশিক্ষণ ছাড়া কাউকে এই দায়িত্ব দেওয়া যাবে না। আর এ ধরনের দায়িত্ব দেওয়া মানে সরাসরি যাত্রীর নিরাপত্তার সঙ্গে আপোষ করা। তিনি বলেন, এ ধরনের পদায়ন আন্তর্জাতিক মানদণ্ডের সুস্পষ্ট লঙ্ঘন। আইকেও অডিটে বিষয়টি উঠে এলে ফ্লাইট সেফটি রেটিং, আন্তর্জাতিক ফ্লাইট অনুমোদন এবং দেশের এভিয়েশন সেক্টরের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। এতে শুধু দেশের এভিয়েশন সেফটি ঝুঁকিতে পড়ে না, ভবিষ্যতে আইকেও অডিটে বাংলাদেশ গুরুতর প্রশ্নের মুখে পড়তে পারে। সূত্রমতে, ফ্লাইট অপারেশন ইন্সপেক্টরের দায়িত্ব হল পাইলটদের লাইসেন্স যাচাই, যোগ্যতা মূল্যায়ন, প্রশিক্ষণ তদারকি এবং অপারেশনাল সেফটি নিশ্চিত করা। অথচ বাস্তবে দেখা যাচ্ছে, যিনি কখনো ককপিটে বসেননি, উড্ডয়ন অভিজ্ঞতা শূন্য, তাকেই দেওয়া হয়েছে দেশের আকাশপথের নিরাপত্তা নির্ধারণের ক্ষমতা। তথ্যানুসন্ধানে জানা যায়, কাজী ফৌজিয়া নাহার ১৯৯৭ সালে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে লাইব্রেরিয়ান পদে পোষ্য কোটায় যোগদান করেন। এটি একটি ক্লোজড পোস্ট, যেখানে চাকরি বিধিমালা অনুযায়ী পদোন্নতির সুযোগ নেই। তিনি ১৯৮৭ সালে মাধ্যমিক পাশ করেন। ১৯৮৯ সালে কলা বিভাগ থেকে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক এবং ১৯৯১ সালে এক বিষয়ে রেফার্ড সহ BA ডিগ্রি অর্জন করেন। পরে ১৯৯৫ সালে লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স বিভাগ থেকে MA সম্পন্ন করেন। বেবিচকে তিনি লাইব্রেরি ও প্রশাসন বিভাগে প্রায় ১৭ বছর দায়িত্বে ছিলেন। তার এভিয়েশন সম্পর্কিত কোনো বৈধ লাইসেন্স, ফ্লাইট ট্রেনিং কিংবা উড্ডয়ন অভিজ্ঞতা নেই। তার সত্ত্বেও ২০২১ সালে তাকে ফ্লাইট অপারেশন ইন্সপেক্টর বা FOI পদে পদোন্নতি দেওয়া হয়। বিধিমালা অনুযায়ী FOI পদে নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর নির্ধারিত। অথচ ২০২১ সালে পদায়নের সময় কাজী ফৌজিয়া নাহারের বয়স ছিল ৪৯ বছরেরও বেশি। এদিকে আন্তর্জাতিক বিমান চলাচল সংস্থা আইকেওর নির্দেশনায় বিজ্ঞপ্তি প্রকাশ ও প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে কেবল অভিজ্ঞ পাইলটদের সরাসরি নিয়োগের বাধ্যবাধকতার কথা বলা হয়েছে। কিন্তু বেবিচক সংশোধিত বিধিমালার মাধ্যমে পদোন্নতির সুযোগ যুক্ত করে সেই প্রক্রিয়া অনুসরণ করা হয়নি, এমন অভিযোগ করছেন বেবিচকের অভ্যন্তরীণ কর্মকর্তারা। বেবিচকের একজন কর্মকর্তা যুগান্তরকে বলেন, এ ধরনের পরিবর্তন স্বাভাবিক নিয়ম বিরুদ্ধ। বিদ্যমান বিধান FOI পদে নিয়োগের জন্য নির্দিষ্ট যোগ্যতা, বয়সসীমা ও অভিজ্ঞতার কথা বলেছে। হঠাৎ করেই এগুলো সংশোধিত করা হয়েছে, যা প্রক্রিয়ার স্বচ্ছতা ও আইকেওর মানদণ্ড উভয়ই প্রশ্নবিদ্ধ করছে। তিনি বলেন, যিনি নিজে উড়োজাহাজ পরিচালনায় অভিজ্ঞ নন, তার পক্ষে পাইলটদের দক্ষতা, অপারেশনাল সেফটি বা রিস্ক মূল্যায়ন করা কোনোভাবেই সম্ভব নয়।
এফওআই নিজেই যদি আইকেও মানদণ্ডে অযোগ্য হন তাহলে তার মাধ্যমে দেওয়া সার্টিফিকেশন ও তদারকি স্বয়ংক্রিয়ভাবে প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। সংশ্লিষ্টদের অভিযোগ, প্রভাবশালী মহলের হস্তক্ষেপে এ পদোন্নতির পথ সুগম করতে চাকরি বিধিমালায় বিশেষ সংশোধন আনা হয়। তাদের দাবি, কাজী ফৌজিয়া নাহারকে ফ্লাইট অপারেশন ইন্সপেক্টর বা এফওআই পদে পদোন্নতি দিতে বিদ্যমান প্রবিধানমালায় পরিবর্তন আনা হয়েছে। এদিকে বেবিচকের দাবি, তাকে এফওআই পদে পদায়ন করা হলেও তিনি আসলে কেবিন সেফটি ইন্সপেক্টর হিসাবে দায়িত্ব পালন করছেন। তবে তার যোগদানপত্র বা পদায়ন সংক্রান্ত নথিতে এমন কোনো নির্দিষ্ট দায়িত্বের উল্লেখ নেই বলে জানা গেছে। আইকেও প্রণীত ডক 1031-এ কেবিন সেফটি ইন্সপেক্টর পদে নিয়োগের ক্ষেত্রে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে, একজন সিএসআই এর থাকতে হবে বেসামরিক বিমান পরিবহন কার্যক্রমে প্রত্যক্ষ সম্পৃক্ততা, ন্যূনতম 5 বছর কেবিন ক্রু সদস্য হিসাবে বাস্তব কাজের অভিজ্ঞতা এবং কেবিন ক্রুদের সুরক্ষা ও উপযোগী প্রক্রিয়া বিষয়ক প্রশিক্ষণে প্রশিক্ষক বা মূল্যায়নকারী হিসাবে কাজের অভিজ্ঞতা, যার কোনোটাই নেই ফৌজিয়া নাহারের। অন্যদিকে এফওআই পদটি কেবল প্রশাসনিক নয়, এটি সরাসরি যাত্রীর নিরাপত্তা, জরুরি পরিস্থিতি ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক সেফটি কমপ্লায়েন্সের সঙ্গে জড়িত একটি কারিগরি ও বিশেষায়িত দায়িত্ব। ফলে এখানে কাগজি যোগ্যতার চেয়ে মাঠ পর্যায়ের অভিজ্ঞতা ও প্রশিক্ষণ দক্ষতাকেই প্রাধান্য দেওয়া হয়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক এ ধরনের নিয়োগকে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের বিশ্বাসযোগ্যতার জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, প্রবিধানমালা পরিবর্তন, নিয়োগ প্রক্রিয়া ও অনুমোদনের সঙ্গে যারা যুক্ত ছিলেন সবাই সমানভাবে দায়ী। আইকেও চিহ্নিত করুক বা না করুক, এ ধরনের ঝুঁকি নিয়ে আমরা প্রতিনিয়ত চলছি। এই নিয়োগ যথাযথ হয়নি প্রমাণিত হলে অবশ্যই বাতিল করা উচিত। যোগ্যতা না থাকা সত্ত্বেও অনিয়মের মাধ্যমে লাইব্রেরিয়ান পদ থেকে এফওআই হিসাবে দায়িত্ব পালনের বিষয়ে কাজী ফৌজিয়া নাহারের বক্তব্য জানতে তার সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হয়, তবে তিনি কোনো কল রিসিভ করেননি। পরবর্তীতে হোয়াটসঅ্যাপে লিখিতভাবে প্রশ্ন পাঠালেও সেখানেও তিনি কোনো জবাব দেননি।